প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমরা ক্লাস 8-এর তাপের যে চ্যাপ্টার সেটা নিয়ে আলোচনা করব। দেখো, ক্লাস 7-এ তোমরা তাপের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছো। তাপ কি, উষ্ণতা কি, সেগুলো নিয়ে আলোচনা করেছো। বা দুটো বস্তু, বিভিন্ন উষ্ণতার বস্তু যদি তার পাশাপাশি থাকে, যে বস্তুটার উষ্ণতা বেশি সেই বস্তুটা কী করবে, তাপ বর্জন করবে, এবং যে বস্তুর উষ্ণতা কম সেই বস্তু কী করবে, তাপ গ্রহণ করবে। এটা তোমরা আগের ক্লাসে জেনেছো। আজকের ক্লাসে আমরা 8-এর তাপের যে বস্তুর যে আপেক্ষিক তাপ সেটা নিয়ে আলোচনা করব। বা বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা নিয়ে আলোচনা করব। বস্তুর অবস্থা পরিবর্তন কীভাবে হয় সেটাও নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনা করব। সুতরাং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। দেখো, সবার প্রথমে আমরা আলোচনা করে নেব কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে সেটা আমি আগে দেখে নেব। দেখো, এই 3টে বিষয়ের উপর নির্ভর করে। দেখো, একটা হচ্ছে বস্তুর ভর, উষ্ণতার পার্থক্য, আর 3 নম্বর হলো বস্তুর উপাদান। 3টে বিষয়ের উপর নির্ভর করে। দেখো, এক এক করে আমরা জানবো। বস্তুর গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের ওপর কীভাবে নির্ভর করে সেটা প্রথমে আমরা জেনে নেব। দেখো, প্রথম কেস দেখো, প্রথম কেস আছে 1 নম্বরে। দেখ নাও, বস্তুর ভর আছে দেখো 100 গ্রাম, লোহার বস্তু, প্রাথমিক উষ্ণতা দেখো 25 ডিগ্রি সেলসিয়াস। আর একটা বস্তু আছে দেখো 500 গ্রাম, প্রাথমিক উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, লোহার বস্তু আছে। এবার এর উষ্ণতা করবো দেখো 50 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয়টার উষ্ণতা করব 50 ডিগ্রি সেলসিয়াস, মানে উষ্ণতা একই করব। কিন্তু দেখো, প্রথম বস্তুটার ভর কম আর দ্বিতীয় বস্তুটার ভর বেশি। এবার দেখো, দুটো বস্তু উষ্ণতা একই করেছি, উপাদান একই আছে, কিন্তু যদি দুটো বস্তুর ভর আলাদা হয়, একটার 100 গ্রাম একটা 500 গ্রাম, তাহলে দুটো বস্তু কিন্তু আলাদা তাপ গ্রহণ করবে না। যে বস্তুর ভর বেশি সেই বস্তু কিন্তু বেশি তাপ গ্রহণ করবে। কীভাবে প্রমাণ করব 500 গ্রাম বস্তুর ভর বেশি, তার জন্য সে বেশি তাপ গ্রহণ করবে? দুটো বস্তুকে একই সময়ে উত্তপ্ত করার পরে বস্তু দুটোকে যদি আমি মোমের চাকের মধ্যে ফেলে দিই, দেখব যে 500 গ্রাম ভরের যে বস্তুটা আছে সেটা মোমের চাকের বেশি গভীরে প্রবেশ করবে। এর দ্বারা আমরা বুঝতে পারবো যে বস্তু দুটো কী করেছে, যে 500 গ্রামের যে বস্তুটা বেশি তাপ গ্রহণ করেছে। এর দ্বারা আমি বুঝতে পারবো। এবার 2 নম্বর যে কেসটা আছে দেখো, উষ্ণতার পার্থক্য। 2 নম্বর কেস, কোনো বস্তু গৃহীত তাপ বা বর্জিত তাপ উষ্ণতার পার্থক্যের উপর কীভাবে নির্ভর করে। দেখো, দুটো বস্তু নিয়েছি, দুটো বস্তুর ভর সমান নিয়েছি। এইবারে দেখো, ভর সমান নিয়েছি, দুটো বস্তুর উপাদান একই আছে। প্রথম উষ্ণতা, প্রাথমিক যে উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, দ্বিতীয়টা আছে 25 ডিগ্রি সেলসিয়াস, একই আছে। কিন্তু দেখো, উষ্ণতা প্রথম বস্তুর ক্ষেত্রে কত পর্যন্ত করেছি, 50 ডিগ্রি পর্যন্ত উত্তপ্ত করেছি, আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কী করেছি, 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত করেছি। এর পরে কি দেখা যাবে, উপাদান একই, ভর একই, কিন্তু উষ্ণতার পার্থক্য আলাদা। তাহলে দেখো, যদি বস্তু দুটোকে মোমের চাকের ভেতরে ফেলা যায়, তাহলে বলো যে কোন বস্তুটা মোমের বেশি চাকে গভীরে প্রবেশ করবে? অবশ্যই দ্বিতীয় যে বস্তুটা আছে, যার উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়ানো হয়েছে, সে কিন্তু বেশি তাপ গ্রহণ করবে। সুতরাং কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ উষ্ণতার পার্থক্যের ওপর নির্ভর করে। 3 নম্বর যে কেসটা আছে দেখো, বস্তুর উপাদানের উপর কীভাবে নির্ভর করে, এটা আমরা ছবির মাধ্যমে দেখবো। দেখো, দুটো বস্তু আছে, একটা 100 গ্রাম, অন্য একটা বস্তু আছে 100 গ্রাম, লোহার, একটা লোহা আছে, অন্যটা আছে রূপো। ভালোভাবে দেখো, প্রাথমিক উষ্ণতা 25, এর ক্ষেত্রে 25, কিন্তু উষ্ণতা বৃদ্ধি একই করা হয়েছে, 50 একই করা হয়েছে। বলো যে এবার কোন বস্তুটা বেশি তাপ গ্রহণ করবে, মানে গৃহীত বা বর্জিত তাপ কার ক্ষেত্রে বেশি হবে? দেখবে গৃহীত বা বর্জিত তাপ, রূপো, গৃহীত বা বর্জিত তাপের জন্য রূপো যে বস্তুটা আছে এই বস্তুটা বেশি তাপ গ্রহণ করবে। কারণ রূপো যদি উষ্ণতা বৃদ্ধি একই করা হয়, ভর একই থাকে, উপাদানের জন্য রূপো কিন্তু বেশি তাপ গ্রহণ করবে। কীভাবে দেখব? একইভাবে মোমের চাকের মধ্যে দুটো বস্তুকে যদি ফেলা হয়, রূপোর বস্তুটা মোমের চাকের বেশি গভীরে প্রবেশ করবে। এর দ্বারা আমরা বুঝতে পারি যে কোনো বস্তু গৃহীত বা বর্জিত তাপ উপাদানের উপর নির্ভর করে। পরে আমরা দেখব আপেক্ষিক তাপটা কী। দেখো, সংজ্ঞাটা আমরা প্রথমে জেনে নেব। একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আপেক্ষিক তাপ বলে। এটা তোমরা আগের ক্লাসে কিছুটা জেনেছো, এই ক্লাসে আমরা ডিটেলসে জানবো। এবার দেখো, আপেক্ষিক তাপের যদি একক বের করো,
সিএসএ আপেক্ষিক তাপের একক কি? ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আর এসআইতে জুল পার কেজি কেলভিন। এবার আমরা একটা কেস দেখবো, দেখো 1 নম্বর কেস দেখো। এম ভরে একটা বস্তু আছে, তার উষ্ণতার যদি টি ডিগ্রি বৃদ্ধি করি, তাহলে বস্তু দ্বারা গৃহীত তাপ কত গৃহীত তাপ কত হবে? এম ভরে বস্তু আছে, তার উষ্ণতা আমি টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করব, তাহলে বস্তু দ্বারা গৃহীত তাপ আমরা ধরে নিচ্ছি কিউ। এবার দেখো দ্বিতীয় যে কেসটা আছে, 2m ভরে বস্তুর যদি উষ্ণতা টি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে আমাদের তাপ বেশি লাগবে না কম লাগবে? বস্তুটা বেশি তাপ গ্রহণ করবে, 2q। দ্বিতীয় ক্ষেত্রে দেখো 2m ভরে বস্তু আছে, উষ্ণতা বৃদ্ধি 2c ডিগ্রি সেলসিয়াস করা হয়েছে, তাহলে এক্ষেত্রে বস্তুর গৃহীত তাপ কী হবে? আরও বেশি হবে, 4q হয়ে গেল। এবার প্রত্যেক ক্ষেত্রে আমরা কী বের করবো, দেখো গৃহীত তাপ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতার বৃদ্ধি। তাহলে দেখো গৃহীত তাপ কিউ, আর বস্তুর ভর কত ছিল? এম, আর উষ্ণতা বৃদ্ধি কত করেছিলাম আমরা? টি। প্রথম কেসে হলো কিউ বাই এম ইন্টু টি। দ্বিতীয় কেসে দেখো কী হবে? গৃহীত তাপ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতার বৃদ্ধি। দেখো দ্বিতীয় ক্ষেত্রে গৃহীত তাপ কত ছিল? 2q, এটা আমরা আগে বের করেছিলাম, আর বস্তুর ভর কত ছিল? 2m, আর উষ্ণতা বৃদ্ধি কি? টি। দেখো আমি আগেরটা দেখিয়ে দিচ্ছি, যে দ্বিতীয় কেসে 2m ছিল, উষ্ণতা বৃদ্ধি টি ডিগ্রি সেলসিয়াস, 2q ছিল, দেখো তাহলে সেই অনুযায়ী করা হয়েছে দ্বিতীয় কেসে। দেখো এবার কী পেলে, দেখো 2 দিক কেটে গেল, কী পেলে? কিউ বাই এম ইন্টু টি, একই পেলে আগেরটার মতো। দেখো 3 নম্বর যে কেসটা আছে, এটা আমরা বিবেচনা করবো। দেখো 3 নম্বর কেস, গৃহীত তাপ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতার বৃদ্ধি। দেখো গৃহীত তাপ কত? 4q আমরা বের করেছিলাম, আর বস্তুর ভর কী ছিল? 2m, আর উষ্ণতা বৃদ্ধি কী ছিল? 2t। তাহলে কাটাকুটি হয়ে গেল, দেখো কিউ বাই এম ইন্টু টি। তাহলে প্রত্যেক ক্ষেত্রে দেখো গৃহীত তাপ, প্রত্যেক ক্ষেত্রে দেখো গৃহীত তাপ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতার বৃদ্ধি প্রত্যেক ক্ষেত্রে কী হচ্ছে? একই হচ্ছে। সুতরাং কোনো বস্তুর গৃহীত তাপ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি সবসময় কী হয়? ধ্রুবক হয়। দেখো ধ্রুবক হয়, একই পাচ্ছি তো প্রত্যেক ক্ষেত্রে। এই ধ্রুবককে আমরা এস দিয়ে প্রকাশ করি, যেটাই হলো আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। দেখো আমরা আপেক্ষিক তাপের সংজ্ঞা দিয়েছিলাম, কোনো একক ভরের বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি করতে যে তাপ লাগে, আপেক্ষিক তাপ। তাহলে দেখো কিউ বাই এম ইন্টু টি সবসময় কী হবে? আপেক্ষিক তাপ হবে। এবার এখান থেকে যদি আমি কিউর মান বের করতে যাই, দেখো কিউর মান যদি বের করতে থাকি, কোনাকুনি গুণ করো, কিউ সমান কী হবে? এস ইন্টু এম ইন্টু টি। তাহলে কিউ সমান হলো এম ইন্টু এস ইন্টু টি। দেখো আমরা ক্লাস 7-এ এটা করেছিলাম, কোনো বস্তুর গৃহীত বা বর্জিত তাপ কিউ সমান কী হয়? এম এস ডেল্টা টি। এই টিটা হলো উষ্ণতার বৃদ্ধি। এবার তোমাদের যদি বলা হয় যে বস্তুর ভর একক, উষ্ণতা একক, তাহলে এস সমান কী হবে? কিউ হবে। তাহলে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলবো আপেক্ষিক তাপ। এটা আমরা এখান থেকে প্রমাণ করলাম। এবার তোমাদের 1 ক্যালোরির সংজ্ঞা দিতে বলা হয়। 1 ক্যালোরির সংজ্ঞা কীভাবে দেখবে? যে তাপ পেলাম এস সমান কিউ, ওখান থেকে দিতে পারো 1 গ্রাম ভরে জলের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 ক্যালোরি তাপ বলে। এটা 1 ক্যালোরি তাপের সংজ্ঞা। 1 জুল কাকে বলবো? 1 কেজি ভরের জলের উষ্ণতা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে 1 জুল তাপ বলবো। দেখো আপেক্ষিক তাপের প্রত্যেক বস্তুর কিন্তু আপেক্ষিক তাপ এক হয় না। কোন বস্তুর আপেক্ষিক তাপ কী হয় তার একটা লিস্ট এখানে দেওয়া হলো, লিস্টটা মনে রাখবে। দেখো জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, সিসার কত দেখো 0.03 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, উপর কত দেখো 0.05 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে কিন্তু জলের আপেক্ষিক তাপ এদের মধ্যে সবচেয়ে বেশি, দেখো 1, অন্যগুলো দেখো দশমিকে আছে। এবার তোমাদের একটা প্রশ্ন আসে যে তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো? তাহলে উত্তর কী দেখবে? তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বোঝায় যে 1 গ্রাম তামের উষ্ণতা যদি 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি তাহলে আমাকে 0.09 ক্যালোরি তাপ প্রয়োজন হবে। একইভাবে যদি অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.21 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো, এটা তোমরা সহজেই করতে পারবে।
এবার যদি প্রশ্ন আসে যে 1 জুল পার কেজি কেলভিন সমান কত ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, আপেক্ষিক তাপের এসআই একক থেকে যদি সিজিএস এককে যেতে বলে কী করে করবে দেখো। এটা আমরা আগে থেকে জানি যে 1 ক্যালোরি সমান 4.2 জুল আর 1 কেজি সমান 1000 গ্রাম। তাহলে এখান থেকে দেখো জুল আছে, দেখো এই যে জুল আছে, এখান থেকে আমরা এখানে যে যাবো, তাহলে 1 জুল মানে কত হবে? 1 জুল মানে এখান থেকে দেখো 1 জুল মানে কত হবে? 1/4.2 হবে। তাহলে এখানে লেখা আছে 1/4.2। আর এখানে আমরা ভাগ কেজি আছে, কেজি থেকে গ্রাম যাব, তাহলে 1 কেজি সমান কত? 1000 গ্রাম। তাহলে এখানে লেখা হলো 1000 গ্রাম। আর ডিগ্রি সেলসিয়াস থেকে আমরা কেলভিনে নিয়ে যাব। এবার দেখো গুণ করলে কী হবে? দেখো 4200 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবার ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস কত হবে? 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস কোনাকুনি গুণ করলে 4200টার সঙ্গে গুণ হয়ে যাবে 4200 জুল পার কেজি কেলভিন। এবার তোমাদের যে গৃহীত বা বর্জিত তাপের যে অঙ্ক, সেখানে কিছু অঙ্ক এখান থেকে পড়ে। দেখো প্রথম প্রশ্ন আছে 60 গ্রাম তামার উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস করা হলো, ওই বস্তু দ্বারা গৃহীত তাপ কত? দেখো একদম সহজ, বস্তুর ভর দেওয়া আছে। দেখো আমরা সূত্র জানি কিউ সমান MS T2 - T1, আর এখানে তামের আপেক্ষিক তাপ দেওয়া আছে। তাহলে এম এর মান দেখো 60, এস এর মান 0.09, T2 এর মান 50, T1 এর মান 25। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করে পাবে 135 ক্যালোরি। একইভাবে দেওয়া আছে দুয়েরটা 100 গ্রাম অ্যালুমিনিয়ামের উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস করা হলো, বস্তু দ্বারা গৃহীত তাপ কত হবে? তাহলে সহজে এখান থেকে তুমি বের করতে পারবে সূত্র ধরে। দেখো বের করা হয়ে গেছে, উত্তর হচ্ছে দেখো 1575 ক্যালোরি। প্রশ্ন আছে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 60 গ্রাম জল আছে, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 120 গ্রাম বস্তুকে ওই জলে ফেলা হলো, কিছুক্ষণ পরে জল ও বস্তুর উষ্ণতা হলো 50 ডিগ্রি সেলসিয়াস, বস্তুর আপেক্ষিক তাপ নির্ণয় করো। প্রশ্ন দেওয়া আছে, আমরা জলের আপেক্ষিক তাপের মান জানি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। এবার বস্তুর যে আপেক্ষিক তাপ সেটা নির্ণয় করতে হবে। দেখো ছবি দেওয়া আছে, 60 গ্রাম জল আছে, উষ্ণতা 25 ডিগ্রি সেলসিয়াস, 120 গ্রাম বস্তু, উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। এবার বস্তুকে জলের মধ্যে ফেলা হলো, ফলে জলের উষ্ণতা হয়ে গেল কত? উষ্ণতা কমে হয়ে গেল 50 ডিগ্রি সেলসিয়াস। অবশ্যই হবে, তোমরা জানো। এবার এখান থেকে আমরা বস্তুর আপেক্ষিক তাপের মান জানি না, সেটা আমরা নির্ণয় করব। দেখো জলের উষ্ণতা কত ছিল? জলের উষ্ণতা ছিল দেখো 25 ডিগ্রি সেলসিয়াস, উষ্ণতা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস, হয়ে গেছে দেখো 50 ডিগ্রি সেলসিয়াস। বস্তু কত ছিল? দেখো বস্তুর উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বস্তু কি করেছে? তাপ বর্জন করেছে, আর জল সেই তাপ গ্রহণ করেছে। তাহলে জল কত তাপ গ্রহণ করলো? দেখো আমরা সূত্র জানি, যদি Q1 দিয়ে লিখি, Q1 সমান আমরা সূত্র জানি MS T2 - T1, তাহলে M গুণ S গুণ T2 - T1 লিখে নিলাম। এবার দেখো M, জলের ভর কত? দেখো 60 গুণ জলের আপেক্ষিক তাপ 1, T2 কত হবে? দেখো 50, অন্তিম উষ্ণতা 50, প্রাথমিক উষ্ণতা জলের কত? 25। তাহলে বিয়োগ করলে হবে দেখো 60 গুণ, এখানে বিয়োগ করলে কত হবে? দেখো 25। তাহলে 60 আর 25 গুণ করলে দেখো তোমরা পাবে 1500 এত ক্যালোরি। এবার এই তাপটা কী করছে? জল গ্রহণ করছে। এবার বস্তু কত তাপ বর্জন করবে? বস্তু দ্বারা বর্জিত তাপ কী হবে? সেটাকে আমরা Q2 দিয়ে লিখছি, একই সূত্র। এখানে আপেক্ষিক তাপটা অন্য, কারণ বস্তু আছে এখানে, কে দিয়ে লিখব? এটা উষ্ণতার পার্থক্য। উষ্ণতার পার্থক্য কী হবে? দেখো উষ্ণতার পার্থক্য দেখো, বস্তুর উষ্ণতা কত ছিল? 100 ছিল, হয়ে গেছে কত? দেখো 50। তাহলে 100 - 50, বস্তুর ভর কত? দেখো 120, আপেক্ষিক তাপ জানি না, নির্ণয় করবো, বিয়োগ করলে কত হবে? দেখো 50। তাহলে 5 × 60, 2 শূন্য ইন্টু K, তাহলে এটা পেলাম। এবার আমরা জানি তাপের যে গৃহীত তাপ আর বর্জিত তাপ কী হয়? সমান হয়। তাহলে অতএব দিয়ে আমরা লিখব
Q1 সমান Q2। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6000K সমান 1500। 6000K সমান 1500। তাহলে K সমান কী হবে? K সমান হবে দেখো 1500/6000। তাহলে কাটাকুটি করে কীভাবে? 15 × 4 = 60, 1/4। 1/4কে যদি ভাগ করো, 4কে যদি 1 দিয়ে ভাগ করো কীভাবে? 0.25।